বানান ভুল ঠিক করতে হবে। ঠিক আছে ভাই, লিঙ্কটা দিয়ে দিন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। ওকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানিও, যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আর কে কোথা থেকে একটু জয়েন করতেছো আমাদের সাথে একটু বলিও, যে সবার সাথে একটু পরিচিত হয়ে যায় আমরা, যে কে কোথা থেকে জয়েন করতেছো এবং আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবা। আমরা গত ক্লাসে যেটা পড়াইছিলাম, আমি বলছিলাম যে তোমরা একটু ওগুলো মানে রিভিশন দিবা, যেহেতু যুক্তিবিদ্যা তোমরা ফার্স্ট নিছো এখন, সুতরাং একটু ভালোভাবে দেখে নিয়ে আমরা কিন্তু আজকে জাস্ট দুইটা টপিক তোমাদেরকে শেখাবো। যে কোনো নর্মাল বাক্য বা সেন্টেন্স থেকে যেভাবে আমরা খুব ইজিলি একটা যুক্তি বাক্য গঠন করতে পারি সেই জিনিসটা দেখব। আর হচ্ছে আমরা দেখব যে কোনো আমরা যে পদ, একটা পদের বা একটা বাক্যের ব্যাপ্যতা, কোন পদটা আসলে ব্যাপ্য হবে। আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে একটি বাক্যে, সেটা যুক্তি বাক্য হোক বা বাক্য হোক, সবসময় জাস্ট দুইটি পদ থাকবে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। সেই দুইটা জিনিস যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে কিন্তু খুব সহজে আমরা এই বিষয়টাকে ধরতে পারবো, মানে কোনটা আসলে উদ্দেশ্য কোনটা বিধেয়। তো এই জিনিসটা এবং এই সেই যে পদ, উদ্দেশ্য এবং বিধেয় কোনটা আসলে ব্যাপ্য হবে এবং কোনটা অব্যাপ্য, জাস্ট ব্যাপ্য কিন্তু ব্যাপকতা বোঝাচ্ছে, এই জিনিসটা খুব সহজে আমরা বুঝে নেবো। ঠিক আছে, তো আমাদের সাথে এখানে জয়েন করছে অনেকে জয়েন করে ফেলছে। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস দেখো, আমরা গত ক্লাসে কিন্তু যা পড়িয়েছিলাম, একটু তোমরা আজকে যারা করতেছো ফার্স্ট ক্লাস তারা গত ক্লাসটা একটু দেখে নিবে যদি আজকের ক্লাসে পড়ে, এখন আবার দেখতে যেও না। তো আমরা শুরু করতে পারি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দিবা আর একটু ক্লাসটা শেয়ার করে দিবা, তাহলে অনেকে আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু চলতেছে এই যে তোমাদের এইচএসসি 26 ব্যাচের যে ফ্রি ক্লাসগুলো, আমরা খুব দ্রুতই কিন্তু তোমাদের অ্যাডভান্স ব্যাচ শুরু হবে, সেখানে কিন্তু খুব সহজে আমরা হচ্ছে সব কোর্স এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা ক্লাস শুরু করবো ফার্স্ট ফেব্রুয়ারি। সুতরাং এই ফ্রি ক্লাসগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো আসলে আমরা কীভাবে ক্লাস নিব। ঠিক আছে, এবং তোমাদের যারা সিনিয়র ভাই আপুর আছে তাদেরকে শুনবা আসলে আমাদের কোর্সগুলো কেমন হচ্ছে, তোমাদের কীভাবে। আচ্ছা, চুনারুঘাট সিলেট, ওকে, 10 তারিখ। আচ্ছা, আমাদের কিন্তু অ্যাডভান্স ব্যাচ শুরু হবে 10 তারিখ থেকে, তোমাদের এই মাসে 10 তারিখ থেকে শুরু হবে। সুতরাং তোমরা এখনো সুযোগ পাচ্ছ আসলে আমাদের ক্লাস কেমন, দেখে শুনে কিন্তু ভর্তি হবা। আচ্ছা, আর একটা জিনিস দেখো, আমাদের অ্যাডভান্স ব্যাচ কিন্তু এখন অফার আছে। 10 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হলে 1599 টাকায় ভর্তি হতে পারছো, যে এই কোর্সটা কিন্তু 2000-এর মতো, 1900 টাকার কিন্তু এটা পড়ে। এখন তোমরা অফারে কিন্তু 1599 টাকায় ভর্তি হতে পারবে। সুতরাং তোমরা 10 তারিখের মধ্যে এটাতে ভর্তি হয়ে যাবে আশা করতেছি। ওকে, দেখো আমরা 3 অধ্যায়, যদি তোমরা কোর্সের পরে ভর্তি হও বা 3 অধ্যায় পড়ো, এখন অনেকে আসলে বইও কিনছো কিনা জানি না, অনেকে বই খুলছো নতুন করে, তাদেরকে বলে রাখি আমরা হচ্ছে কিন্তু তোমাদেরকে 3 অধ্যায়ের যে বেসিক পড়াটা, সেটা কিন্তু গত ক্লাসে পড়িয়েছিলাম লেকচার 1-এ। আজকে যে 3 অধ্যায়ের যে তারপরের অংশটুকু, যেখান থেকে দেখো সৃজনশীল আসে, তোমরা যদি খেয়াল করো সৃজনশীলের টপিকগুলা কোথা থেকে আসে, জাস্ট সৃজনশীল ওই অধ্যায়ের শেষে দেখো সিকিউগুলা, দেখবা যে টপিক পড়াইছিলাম গত ক্লাসে ওখানে 2টা টপিক আমার পড়ানো শেষ, 2 ধরনের সৃজনশীল আসতে পারে। এবং এখানে আজকে যেটা পড়াবো দেখো, এইখান থেকে আমাদের কিন্তু সৃজনশীল আসে, মনে রাখো এই 2টা মিলে একটা আসতে পারে, বা 2টা থেকে ইন্ডিভিজুয়ালি 2টা সিকিউ আসতে পারে। তো এত কথা না বলে আমরা শুরু করে ফেলি। এখানে আমাদের ঋতুবর্ণা আসলে 24 ব্যাচের, তাও ক্লাসে আছে, ধন্যবাদ ঋতুবর্ণা তোমাকে। ওকে, অনেকে চট্টগ্রাম থেকে, চুনারুঘাট, ওকে।
ঠিক আছে, আমরা শুরু করতে পারি। দেখো নরমালি আমাদের বুঝতে হবে আসলে পদ, একটি বাক্যে কিন্তু বলছিলাম গত ক্লাসে একটি বাক্যে অলওয়েজ দুইটাই পদ থাকবে এবং যুক্তি বাক্যের অংশ কিন্তু তিনটা। সেটাতে আমি যাব, তার আগে বলে রাখি যুক্তি বাক্য আসলে কয় প্রকার। দেখো যুক্তি বাক্য আসলে 4 প্রকার, ঠিক আছে, যুক্তি বাক্য 4 প্রকার। এই জিনিসটা একটু মনে রাখবা, কারণ সারা জীবন মনে রাখতে হবে এই জিনিসটাই, মানে 2টা বছর, সারা জীবন মানে 2টা বছর অনলি। তো যুক্তি বাক্য আমরা বলতে যাচ্ছি 4 প্রকার, ঠিক আছে। সেই 4 প্রকারের মধ্যে আমরা দেখবো একটা সার্বিক সদর্থক, সার্বিক নর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নর্থক। এখন বলে রাখি সার্বিক, মনে রাখবা সার্বিক মানে হচ্ছে ওই জাতির বা ওই শ্রেণীর সবাইকে নির্দেশ করতেছে। সার্বিক এই অর্ডটা তারা মনে করো মানুষ বলতে আসলে মানুষের বর্তমান পৃথিবীতে যে যত মানুষ বেঁচে আছে তারা সবাই, যারা মারা গেছে পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই যাবৎকাল যত মানুষ মারা গেছে তারাও কিন্তু মানুষ, এবং আমাদের পরেও যত ভবিষ্যতে যত মানুষে আসবে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত তারাও কিন্তু সবাই মানুষ। তো এই মানুষ বলতে আসলে মানুষ জাতির বা শ্রেণীর সবাইকে বোঝাবে। যখন একটা পদ দ্বারা সবাইকেই বোঝাবে তখন সেটা হবে সার্বিক। আমি আবার রিপিট করতেছি, আসলে সার্বিক আমি আবার সার্বিকের বিষয় বলছি। সার্বিক মানে কি হবে? সার্বিক মানে হচ্ছে সেটাই যেটা হচ্ছে ওই জাতির বা ওই শ্রেণীর সবাইকে নির্দেশ করবে। ওই জাতি বা শ্রেণীর সবাইকে যখন নির্দেশ করবে তখন সেটা হচ্ছে সার্বিক। এই জিনিসটা একটু মনে রাখবা, সার্বিক বলতে আমরা এটাই বুঝবো। আর বিশেষ বলতে মনে রাখবা কোন একটা শ্রেণীর একটা আংশিক অংশকে বোঝাবে, মানে সবাইকে না বুঝিয়ে আংশিক অংশকে যখন বোঝাবে তখন সেটা হবে আমাদের বিশেষ, ঠিক আছে, তখন সেটা হবে বিশেষ। মনে করো বলছে রহিম বা কিছু মানুষের কথা বলি, আমরা না বলি কিছু গরু হয়, কিছু ছাগল হয়, মানে কিছু অংশ, মনে রাখবে আংশিক অংশ বলা বা কোন ইন্ডিভিজুয়াল পার্সন কোনো একটা একক ব্যক্তি বা বস্তুকে যখন নির্দেশ করবে তখন সেটা বিশেষ। আমাদের ঋতুবর্ণা আসলে 24 স্টুডেন্ট ছিল, ক্লাসগুলো করছে, ধন্যবাদ ঋতুবর্ণা, ধন্যবাদ। দেখো তাহলে এখানে আমরা দেখতেছি আসলে যে আমাদের সার্বিক এবং বিশেষ। আশা করি যারা 26-এ আসো তারা বুঝতে পারছো, যারা 25-এ আসো তাদেরও সমস্যা নেই, তাদের একটা রিভিশন হয়ে যাবে যেহেতু তারা সেকেন্ড ইয়ারে নতুন উঠছে। আমি আবার বলছি সার্বিক আর বিশেষ কিন্তু আমি বুঝাই ফেলছি। এখন দেখো সদর্থক, এই জিনিসটা মনে হয় সদর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক, ঠিক আছে, সদর্থক মানে হ্যাঁ বাচক, আর এই যে হ্যাঁ বাচক, ঠিক আছে। আর যে নর্থক এই যে না বাচক, ঠিক আছে, এটা হচ্ছে না বাচক। সদর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক পজিটিভ, আর নর্থক মানে হচ্ছে নেগেটিভ না বাচক। এখন আসি আমরা কিভাবে আসলে বুঝবো সেটা সার্বিক সদর্থক নাকি সার্বিক নর্থক, বিশেষ সদর্থক নাকি বিশেষ নর্থক। দেখো দুইটা জিনিস বলি, আমি সার্বিকের টপিক এখন বাদ রাখি, আমি আসবো সদর্থক এবং নর্থক। যদি আমাদের মনে করো যুক্তি বাক্যে যে 3টা অংশ থাকে, আমি একটু বলে নিই, এই রিলেটেড পড়া আমার একটু পরে আছে, মানে এর পরে আছে যুক্তি বাক্যের প্রকারভেদের পরেই কিন্তু ওই টপিকটা আছে। তার আগে আমি একটু বলে রাখি যে আসলে আমাদের যে যুক্তি বাক্যের 3টা অংশ, উদ্দেশ্য, মাঝখানে বসবে একটা সংযোজক, তারপর হচ্ছে বিধেয়। এই সংযোজক যখন হচ্ছে হ্যাঁ বাচক হবে, মনে করো সংযোজক বলতেছে, একটু লিখি আসলে, এই যখন হয় বা হন হবে এটা কিন্তু হবে কি হ্যাঁ বাচক, ঠিক আছে, এটা কিন্তু হবে হ্যাঁ বাচক। আবার যখন নয় বা নন হবে তখন সেটা না বাচক, ঠিক আছে, তখন সেটা হবে কি না বাচক। মনে রাখবা হ্যাঁ বাচক মানে হচ্ছে সদর্থক, ঠিক আছে, হ্যাঁ বাচক মানে হচ্ছে সদর্থক, আর না বাচক মানে হচ্ছে নর্থক। এতটুকু বলি, তারপরে আমরা পরেরটাতে আসি। তারপরে হচ্ছে আসি, দেখো তারপরে বলছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য, যাকে আমরা সংক্ষেপে এ বলবো। একটু মনে রাখবা সার্বিক সদর্থককে আমরা বলবো সংক্ষেপে এ যুক্তি বাক্য, ঠিক আছে। আর সার্বিক যেটা নর্থক তাকে বলবো হচ্ছে ই যুক্তি বাক্য, আর যেটা হচ্ছে আমাদের বিশেষ সদর্থক তাকে বলবো আই যুক্তি বাক্য, আর যেটা হবে আমাদের বিশেষ নর্থক তাকে বলবো ও যুক্তি বাক্য। একটু খেয়াল করো, সার্বিক সদর্থক মানে হচ্ছে ওই শ্রেণীর সবাইকে বোঝাবে, এবং সংযোজক হবে কি, সংযোজক হবে হচ্ছে হ্যাঁ বাচক, হয় বা হন, এমন হলে সেটা হবে সার্বিক সদর্থক। সার্বিক সদর্থক মানে ওই জাতির সবাইকে বোঝাবে, সব সংখ্যাকে, এবং সেটা সংযোজক হবে হ্যাঁ বাচক, ঠিক আছে, সেটা হবে সার্বিক সদর্থক। এবার সার্বিক নর্থকের কথা আসি। সার্বিক নর্থক তখনই হবে যখন ওই শ্রেণীর সবাইকে নির্দেশ করবে এবং সেটা হবে নয় বা নন সংযোজক দ্বারা সংযুক্ত থাকবে উদ্দেশ্য এবং বিধেয় পদটা, তখন সেটা হবে কি, তখন সেটা হবে কিন্তু আমাদের
সার্বিক নর্থক, ঠিক আছে, সার্বিক নর্থক। তাহলে সার্বিক সদর্থক হবে যখন ওই শ্রেণীর সবাইকে বুঝাবে এবং সেটা হবে হ্যাঁ বাচক, তখন সেটা সার্বিক সদর্থক, আর না বাচক হলেই সেটা সার্বিক নর্থক। এবার আমরা আসি বিশেষ সদর্থক, যাকে আমরা সংখ্যায় বলতেছি আই। বিশেষ সদর্থক যাকে সংখ্যায় বলবো আই, সেটা হবে কি, মনে করো কোনো একটা বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে, কোনো একটা বিশেষ শ্রেণীকে বোঝাবে, ঠিক আছে, ওই বিশেষ শ্রেণীকে বোঝানোর পরে এবং সেটা হবে সদর্থক, হ্যাঁ বাচক, তখনই সেটা হবে আমাদের বিশেষ সদর্থক। আর বিশেষ নর্থক কখন হবে, যখন সেটা হচ্ছে আমার আংশিক মানে কয়েকজন ব্যক্তি বা কিছু ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে বোঝাবে এবং তার সেই দোষ গুণের হয় মনে করো স্বীকার করবে, স্বীকার করা মানে হ্যাঁ বাচক, আর যদি অস্বীকার করে তাহলে সেটা হবে বিশেষ নর্থক। আমি একটু আবার বলি, সার্বিক সদর্থক মানে হচ্ছে এ, সার্বিক নর্থক মানে হচ্ছে ই, বিশেষ সদর্থক মানে হচ্ছে আই, আর বিশেষ নর্থক মানে হচ্ছে ও, এ ই আই ও। এবার পরে আসি আমরা, দেখো সার্বিক সদর্থক যুক্তিবাক্য আসলে কারা হবে একটু আমরা দেখি, সংজ্ঞা আকারে দেখবো, ঠিক আছে। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র বাক্যার্থ মানে সমগ্র সংখ্যাকে স্বীকার করবে। দেখো দুইজন ব্যক্তি বলছে যে উদ্দেশ্য পদের যে কথা, বিধেয় পদের যে কথা, এই দুইটা কথাকে কি করতেছে, স্বীকার করতেছে। স্বীকার করা মানে হ্যাঁ, দুইজনের পক্ষ থেকে হ্যাঁ, তখন সেটা হবে আমাদের সার্বিক সদর্থক, ঠিক আছে, যাকে আমরা এ যুক্তিবাক্য বলবো। একটু মনে রাখবা, সার্বিক সদর্থক যাকে আমরা এ যুক্তিবাক্য বলবো। আমাদের আসলে ক্লাসে অনেক মেম্বারের সংখ্যা খুবই কম, তোমরা একটু চেষ্টা করবে ক্লাসটা আসলে শেয়ার করে দেওয়ার জন্য, তোমাদের যারাদের যুক্তিবিদ্যা আছে এবং 26 সালের পরীক্ষার্থী একটু শেয়ার করে দিও। আমরা কিন্তু পুরো বেসিক পড়াচ্ছি, এই টপিক দুইটা, আজকে জাস্ট দুইটা টপিক পড়াবো। দুইটা টপিক যদি একটু তুমি ভালো করে দেখো, দেখবা তোমার হচ্ছে 3 অধ্যায়ের অনেক অংশ কভার হয়ে যাবে। এবং আমি গত ক্লাসে কিন্তু বাকি অংশটা পড়াইছিলাম, সুতরাং দেখবা যে অনেক বৃহৎ একটা অংশ, বা প্লাস তোমার 11টা সৃজনশীলের মধ্যে তোমার হচ্ছে 2টা সৃজনশীল আমি কভার করে ফেলতেছি, 2টা বা 3টা 4টার মতো। সুতরাং একটু জাস্ট মনোযোগ দিবা এবং একটু ক্লাসটা তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম সার্বিক সদর্থক যুক্তিবাক্য যেটা হবে এ যুক্তিবাক্য, সেটা কিভাবে হবে, যখন বিধেয় পদের উদ্দেশ্য পদের সমগ্র সংখ্যাটাকে স্বীকার করে নেবে, সেটা হবে সার্বিক সদর্থক। আমরা একটা উদাহরণ দেখব, সকল দার্শনিক। এখানে সকল দার্শনিক বলতে কিন্তু সকল দার্শনিক বলতে আমাদের দার্শনিক যে আমাদের একটা জাতিবাচক পদ, তাদের সবাইকে বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে সকল দার্শনিক আমাদের উদ্দেশ্য পদ বা সাবজেক্ট। এই যে হন বা হয়, এটাই আমাদের কিন্তু সংযোজক, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবা। এইগুলো বুঝতে পারলে আমরা হচ্ছে একদম এই যে বাক্য থেকে যুক্তি বাক্য গঠন করতে পারবো। আমরা যদি এই টপিকগুলো বুঝি তাহলে আমরা বাক্য থেকে যুক্তি বাক্য গঠন করতে পারবো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বাক্য থেকে যুক্তি বাক্য কিভাবে গঠন করতে পারবো, যখন আমাদের একটা উদ্দেশ্যপদ থাকবে এবং তারপরে আমরা একটা সংযোজক নিয়ে আসবো, এবং এই যে জ্ঞানী, এটা হচ্ছে আমাদের বিধেয়। আর একটা জিনিস আমরা একটু খেয়াল করি, দেখো আমরা বলছিলাম উদ্দেশ্যপদ কাকে বলে, একটি যুক্তিবাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, এই দার্শনিকরাই জ্ঞানী। তো দার্শনিকের কথাই বলতেছি আমি, দার্শনিকের কথাই বলছিলাম, যার কারণে দার্শনিক কি হবে আমাদের, দার্শনিক হবে কিন্তু, আবার লিখতে হবে এখন আমার, ওকে। তো যেটা বলতেছিলাম আমরা যে সকল দার্শনিক, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পদ, এইটা হনটা হচ্ছে সংযোজক, ঠিক আছে, আর আমাদের এই যে জ্ঞানী, এটা হচ্ছে আমাদের বিধেয় বা প্রেডিকেট। তো যেটা বলতেছিলাম যে দেখো উদ্দেশ্য পদ কাকে বলবে, একটু যুক্তিবাক্যে আমাদের যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পদ, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটা আমাদের বিধেয় পদ, ঠিক আছে। তাহলে জ্ঞানীটা আমাদের বিধেয় পদ, এবং এই যে উদ্দেশ্য এবং বিধেয়কে মধ্যে সংযোগ স্থাপন করতে সংযোজক, এই জন্য এটা হবে আমাদের সংযোজক, ঠিক আছে। তো এটা গেল, আমরা বুঝলাম যে সার্বিক সদর্থক যেটা সংখ্যায় আমরা এ যুক্তিবাক্য বলবো তার বিষয়টা। এবার দেখবো হচ্ছে সার্বিক নর্থক, যেটাকে আমরা বলছি মানে আমাদের জাতিবাচক পদ হবে উদ্দেশ্য পদটা, বাট আমাদের যে সংযোজক থাকবে সে হবে নাবাচক, তখনই সেটা হবে হচ্ছে সার্বিক নর্থক। একটু খেয়াল করি, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র বাক্যার্থ থেকে অস্বীকার করবে, এখানে কিন্তু স্বীকার করতেছিল, স্বীকার করলে সেটা হবে সার্বিক সদর্থক বা এ যুক্তিবাক্য, আর যখন সেটাকে অস্বীকার করবে সেটা সার্বিক নর্থক বা ই যুক্তিবাক্য, ঠিক আছে। অস্বীকার করবে কেননা বলতেছে আমাদের এখানে এই যে নন, এই যে আমাদের সংযোজক নন বলতেছে, নন বলার কারণে এইটাকে এটা অস্বীকার করতেছে, বা এই বিষয়টাকে অস্বীকার করতেছে। যখন এরকম অস্বীকার এই বিষয়টা আসবে, সংযোজক নয় বা নন থাকবে, তখনই সেটা হবে আমাদের সার্বিক নর্থক। জাস্ট সার্বিক হবে কার উপর ডিপেন্ড করে, যখন আমাদের যে উদ্দেশ্যপদ থাকবে সেটা হচ্ছে সার্বিক একটা যুক্তিবাক্য প্রতিষ্ঠা করবে, মানে হচ্ছে একটা জাতি বা শ্রেণীবাচক পদ হবে।
এবং যখন হচ্ছে আমাদের এই সংযোজকটা কি হবে, নেতিবাচক হবে, তখনই সেটা সার্বিক নর্থক। ঠিক আছে, আশা করি এই দুইটা বুঝতে পারছো কি তোমরা? আমাদের 24 ব্যাচের স্টুডেন্ট এখানে প্রিন্সেস প্রিয়া, হ্যাঁ ভালো আছি, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের অ্যাডমিশন সামনে, সুতরাং প্রচুর পড়তে হবে, প্রচুর পড়াশোনা করো, যেন পরের সংবাদটা ভালো শুনতে পারি যে ভাইয়া এই ভার্সিটিতে এই ডিপার্টমেন্টে পড়তেছি। ওকে, আমরা তারপরে আসি। আশা করি তোমরা এই দুইটা জিনিস বুঝতে পারছো। এবং হচ্ছে আমরা বলছিলাম যুক্তিবাক্য কয় প্রকার ছিল। যুক্তিবাক্য আসলে আমাদের ছিল 4 প্রকার। ঠিক আছে, যুক্তিবাক্য আমাদের কয় প্রকার ছিল? যুক্তিবাক্য হচ্ছে এই যে 4 প্রকার। ঠিক আছে, এই 4 প্রকারের মধ্যে আমরা দেখতেছিলাম যে এখানে দুইটা দেখতেছি, একটা হচ্ছে সার্বিক সদর্থক আর একটা হচ্ছে সার্বিক নর্থক, যাকে সংক্ষেপে এ এবং ই। একটু মুখস্থ করে ফেলবো। সার্বিক সদর্থক যেটাকে আমরা বলবো এ, সার্বিক নর্থক ই, বিশেষ সদর্থক আই, বিশেষ নর্থক ও। একটু মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, একটু মুখস্থ করে ফেলবো। তারপরে আসি, দেখো বিশেষ আমাদের বলছে বিশেষ সদর্থক আর বিশেষ নর্থক। বিশেষ সদর্থক কখন হবে তোমরা এখন বলতে পারবা আসলে বিশেষ সদর্থক কখন, বিশেষ নর্থক কখন? বিশেষ সদর্থক মানে হচ্ছে আই, আর বিশেষ নর্থক মানে হচ্ছে ও। সদর্থক হলে আই আর নর্থক হলে ও। আমি একটু আবার বলে দেই, পরপর লিখে রাখি এখানে, এ ই আই ও। ঠিক আছে, পরপর এই সিরিয়ালটা মনে রাখবা, এ ই আই ও। তোমরা পড়ছো না যে ভাওয়েল কয় প্রকার? 5 প্রকার। এ ই আই ও ইউ আছে লাস্টে, তো ইউ বাদ। ঠিক আছে, যুক্তিবাক্য কিন্তু এখন কিন্তু কি বলতে যাচ্ছিলাম, এখন হচ্ছে আমাদের যে ভাওয়েল পড়ছে ওখানে থেকে আমাদের জাস্ট ইউ বাদ, এবং প্রথম 4টা হচ্ছে আমাদের 4 প্রকার যুক্তিবাক্য। প্রথম 4টাই 4 প্রকার যুক্তিবাক্য। তাহলে এখানে এ সার্বিক সদর্থক, ই সার্বিক নর্থক, আই বিশেষ সদর্থক এবং ও হচ্ছে বিশেষ নর্থক। আমি কিন্তু বারবার বলতেছি কারণ তোমরা হচ্ছে ফার্স্ট কলেজে ভর্তি হয়েছো, এইসব কথাগুলো যদি 1-2 বার বলি তোমরা ধরতেই পারবে না, কেননা তোমরা এখন অনেকে বইও দেখো নাই। সুতরাং একটু বারবার বলা লাগতেছে জাস্ট মুখস্থ করে ফেলার জন্য, তোমাদের যাতে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আমাদের ঋতুবর্ণ তো মুখস্থ। ওকে, তারপরে দেখি বিশেষ সদর্থক যেটা আই যুক্তিবাক্য। দেখো আমরা জাস্ট সংজ্ঞাগুলোও দেখে রাখবো, সংজ্ঞাগুলো আমাদের মনে রাখতে হবে। খুবই সহজ সংজ্ঞা, এরকম সংজ্ঞা জীবনে আসবে না, আসলে পরীক্ষায় আসবে না, জাস্ট মনে রাখার জন্য। দেখো, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক। দেখো আমরা পড়ছিলাম যখন এ ই ছিল, এতে কি ছিল? এর কথা মনে রাখবা আয়ের সময়, কারণ এতে হচ্ছে সমগ্র বা সার্বিক বাক্যার্থকে বা সমগ্র বাক্যার্থকে স্বীকার করছিল। বাট যখন বিশেষ হবে, যখন বিশেষ সদর্থক হবে, তখন হচ্ছে আংশিক বাক্যার্থকে স্বীকার করবে। ঠিক আছে, যখন বিশেষ সদর্থক হবে তখন আংশিক বাক্যার্থকে স্বীকার করবে, আংশিক। আর যখন সার্বিক সদর্থক মানে এ যুক্তিবাক্য হবে তখন হচ্ছে সমগ্র বাক্যার্থকে স্বীকার করবে। জাস্ট একটু তোমরা কম্পেয়ার করে পড়বা, মানে পার্থক্য করবে, এটার সাথে এটার পার্থক্য, এটার সাথে এটার সাদৃশ্য, এটার সাথে এটার বৈসাদৃশ্য। এইগুলো করে পড়লে কি হয়, তুমি ভুলবা না। ঠিক আছে, তারপরে দেখি আমরা, তাহলে এটা দেখলাম উদ্দেশ্য পদের আংশিক বাক্যার্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বলে। আমরা একটা জাস্ট উদাহরণ দেখব। কিছু কবি, এই দেখো এখানে কিন্তু সকল কবির কথা বলতেছে না, এই যে উদ্দেশ্যপদ সকল কবির কথা বলতেছে না। এবং হর্নটা কি? হর্নটা হচ্ছে আমাদের সংযোজক। ঠিক আছে, হর্নটা কিন্তু আমাদের সংযোজক, আর এটা হচ্ছে আমাদের প্রেডিকেট বা বিধেয়। ঠিক আছে, প্রেডিকেট বা বিধেয়, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এখানে দেখো কিছু কবি মানে আংশিক বাক্যার্থকে স্বীকার করতেছে, কিছু কবি, সকল কবির কথা কিন্তু বলতেছে না, যার কারণে এটা হবে আমাদের বিশেষ। এবং যেহেতু এখানে হন মানে হচ্ছে হ্যাঁ বাচক, তার মানে এটা হচ্ছে সদর্থক। তাহলে বিশেষ সদর্থক খুব ইজিলি ধরতে পারলাম আমরা, এতটুকুই মনে রাখতে হবে, মানে কোনটা সার্বিক সদর্থক কোনটা বিশেষ সদর্থক খুব সহজে কিন্তু আমাদের বুঝতে হবে। এরপর দেখো বিশেষ নর্থক বা অযুক্তিবাক্য। এখানে কি হবে, আংশিক বাক্যার্থকে অস্বীকার করবে, অস্বীকার করবে বলেই তো সেটা হচ্ছে নর্থক হবে। ঠিক আছে, এবং আংশিক বাক্যার্থ বললেই সেটা হচ্ছে বিশেষ, আর সমগ্র বাক্যার্থের কথা বললেই সার্বিক। ঠিক আছে, আমি আবার বলি যে বিশেষ নর্থক কিভাবে হবে, বিশেষ নর্থক হবে তখনই যখন আংশিক বাক্যার্থকে অস্বীকার করবে। নর্থক তখনই হবে যখন আমাদের এই সংযোজকটা কি হবে, এই সংযোজকটা নর্থক হবে। এখানে বলছে কিছু মানুষ, আমাদের কিছু মানুষ বলছে নয়, কিছু মানুষ নয়, এই যে নয় আমাদের কিন্তু সংযোজক এবং সেটা হচ্ছে কি বাচক, এটা হচ্ছে না বাচক। ঠিক আছে, এই যে না বাচক, তো না বাচক হওয়ার কারণে এটা হবে আমাদের বিশেষ নর্থক। ঠিক আছে, একটু তোমরা কি বলবা?
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে কি তোমরা বুঝতে পারছো এখন যে কিভাবে আমাদের যে 4 প্রকার যুক্তিবাক্য আসলো? তোমরা একটু বলবা যে মানে যুক্তিবাক্য কয় প্রকার, একটু যারা 26-এর আসো বা যারা ক্লাসে আসো তারা একটু বলবা যে ভাইয়া মানে যুক্তিবাক্য কয় প্রকার এবং কি কি, একটু কমেন্ট করো তো যে যুক্তিবাক্য কয় প্রকার এবং কি কি, একটু ভাইয়ারা কমেন্ট করো তো। ক্লাস আসলে কম মানুষ করলে বোরিং লাগে, ক্লাস একটু বেশি মানুষ করবে তখন কিন্তু বেশি ভালো লাগবে ক্লাস নিতেও। যখন আমরা সবচেয়ে বেশি এবার মানে ভালো লাগছে যখন হচ্ছে 24-এর পরীক্ষার আগে যে 5টা ক্লাস নিলাম, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে, তখন কিন্তু অনেক স্টুডেন্ট ছিল, সুতরাং আমাদের পড়িয়েও ভালো লাগছে, ওরা আসলে মানে যা পড়েছে তাই কমনও পাইছে, এইগুলো ভালো লাগছে। ইজি, তাহলে একটু বলো। খুবই ইজি ভাই, যুক্তিবিদ্যা খুবই ইজি। অনেকে দেখবো তোমার অভিভাবক ক্লাস অনেক বড় ভাই আপুরা বলবে মানে যুক্তিবিদ্যা খুবই কঠিন, তার মানে ও নিশ্চিত ফাঁকি দিছে, ও পড়ে নাই। যুক্তিবিদ্যা যার কাছে আসলে কঠিন সে নিশ্চিত ফাঁকি দিছে, সে ভালো করে পড়েই নাই ওই বিষয়টা। ওকে, আমাদের এখানে বুঝতে পারছে, খুবই ইজি না? তাহলে আমি আবার একটু রিপিট করে দেই। দেখো যুক্তিবাক্য 4 প্রকার, সেটা হচ্ছে আমাদের আচ্ছা আবার একটু লিখি, যুক্তিবাক্য কয় প্রকার? 4 প্রকার। এই জিনিসটা মনে রাখতে হবে কিন্তু, যুক্তিবাক্য 4 প্রকার, ঠিক আছে? প্রথমটা হচ্ছে তারপরটা হচ্ছে তারপরটা তারপরটা হচ্ছে ও। এটা হচ্ছে সার্বিক সদর্থক, হচ্ছে সার্বিক নর্থক, হচ্ছে বিশেষ সদর্থক, ও হচ্ছে বিশেষ নর্থক। কোনটা সার্বিক সদর্থক হবে, কোনটা বিশেষ নর্থক হবে আমরা কিন্তু খুব সহজেই তোমাদেরকে বলে দিছি এখানে, তোমরা খুব সহজে ধরতে পারবা কোনটা আমাদের কোন যুক্তিবাক্য। একটু কমেন্ট করবো তো ভাইয়ারা, তোমরা কি ধরতে পারবা কোনটা কোন যুক্তিবাক্য? দেখলেই কি ধরতে পারবা? এখন আমি তোমাদেরকে তাহলে কয়েকটা যুক্তিবাক্য দেখাবো, তোমাদের বলতে হবে আসলে এটা কোন যুক্তিবাক্য। অবশ্যই এখানে ইন্ডিকেট করেই দিবে, তো ইন্ডিকেট না করে দিলে ভালো হতো, আমি একটু বড় করে দিই যেন তোমাদের এটা না থাকে এখানে। হ্যাঁ, এখন আমাকে বলো এখানে আসলে কোনটা কোন যুক্তিবাক্য? এই যে এখানে 4টা যুক্তিবাক্য আছে ভাই, দেখা গেলে হবে না, এইটা বলো আমাকে কোনটা কোন যুক্তিবাক্য। তোমরা অ্যান্সার করো, তোমাদের যে পারতে হবে এমন না, অনেক 24 স্টুডেন্ট কিন্তু লাস্টে পরীক্ষার আগে ভুল করে, সুতরাং তোমাদের যে ভুল হোক বাট কমেন্ট করো দেখি, মানে তোমাদের ভুল হোক কোনটা কোন যুক্তিবাক্য। এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার, একটু এভাবে লিখবা যে 1 নাম্বার এই যুক্তিবাক্য, 2 নাম্বার এই যুক্তিবাক্য, 3 নাম্বার এই, মানে সংক্ষেপে লিখবা AEIO, এইভাবে লিখবা। কোনটা কত নাম্বার লিখবা, 1 নাম্বার যদি এ হয় তাহলে 2 নাম্বার যদি ই হয় তাহলে ই, মানে যেটা যে নাম্বার সেটা লিখবা, ঠিক আছে? হ্যাঁ পারবা, তাহলে একটু অ্যান্সার করো, মানে সরল যৌগিক, হ্যাঁ এইটা একটু অ্যান্সার করো যে কোনটা আসলে কোন যুক্তিবাক্য, ঠিক আছে? আমরা দেখতেছি এখানে সকল দার্শনিক হন প্রজ্ঞাবান। খেয়াল করতে হবে আমাদের উদ্দেশ্যপদ সবসময় মনে রাখবা সার্বিক নাকি বিশেষ, এটা ধরতে গেলে আমাদের সবসময় উদ্দেশ্যপদকেই দেখতে হবে। উদ্দেশ্যপদ দেখে আমরা খুব সহজে বুঝবো সেটা সার্বিক নাকি সেটা বিশেষ। তাহলে এখানে দেখছি উদ্দেশ্যপদ কোনটা কি আছে, এখানে উদ্দেশ্যপদ দেখতে হবে, সেম এখানে উদ্দেশ্যপদ, এখানে উদ্দেশ্যপদ। তো উদ্দেশ্যপদ কোনটা কাকে বলতেছে সেটা যদি আমরা ধরতে পারি তাহলে খুব সহজে আমরা বুঝবো যে এটা আমাদের কোন যুক্তিবাক্য। এবং আরেকটা জিনিস, তোমরা চাইলে এখানে চাইলে না, এটাই আসলে নিয়ম, তোমরা হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে সংযোগ দেখবা। ফার্স্ট কাজ হচ্ছে কোনটা কোন যুক্তিবাক্য এটা দেখার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, ফার্স্ট কাজটা কি, ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের যে উদ্দেশ্যপদটা কি আছে, মানে আমাদের একটু যুক্তিবাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই উদ্দেশ্যপদটা কি আছে, ঠিক আছে? তুরহামন খুবই চালাক, তুরহামন খুবই চালাক, আগের ক্লাসে তুরহামন ছিল, আজকেও আছে। এরকম কিউরিওসিটি থাকতে হবে, পড়াশোনার প্রতি একটু আগ্রহী থাকতে হবে, তাহলে হবে আসলে। দেখো আমরা একটু খেয়াল করি, তোমরা অনেকে অ্যান্সার করছো, আমাদের ঋতু অ্যান্সার করছে, এই নতুন স্টুডেন্টদের কমেন্টগুলো দেখতে যাচ্ছি, জাহান এশরা অ্যান্সার করছে, ওকে। বাকিরা কি করবা না? বাকিরা একটু করো দেখি। এই জিনিসটা বুঝলে তুমি যুক্তিবিদ্যার অনেক বিষয় বুঝে যাচ্ছ। তো আমি একটু অ্যান্সার গুলো দেখাই দেই, ঠিক আছে? দেখো আমাদের বলছে সকল দার্শনিক, মানে আমাদের সকল দার্শনিক মানে হচ্ছে আমাদের জাতিবাচক পদের সম্পূর্ণ বাক্যার্থের কথা বলতেছে, তার মানে হচ্ছে এটা এ বা ই যে কোনো একটা হতে পারে, এবং যে হন বলছে না তাহলে চোখ বুঝে এটা হচ্ছে এ যুক্তিবাক্য, ঠিক আছে? আর একটা জিনিস, কোন মানুষ
নয় অমর, এই যে কোনো মানুষ বলতে সকল মানুষকে বোঝাচ্ছে, আর নয় বলার কারণে এটা হয়ে গেছে নর্থক, তার মানে এটা হচ্ছে ই। ঠিক আছে, পরেরটা কিছু আঙ্গুর, মানে সব আঙ্গুরের কথা বলতেছে না, যার কারণে এটা হচ্ছে এই যে হয় বলতেছে, তার মানে এটা হচ্ছে আই। আর বাকি বলতেছে কিছু মানুষ, সেখানে হচ্ছে আমাদের বিশেষ মানে মানে কিছু অংশের কথা বলছে এবং অস্বীকার করছে, তার মানে এটা হচ্ছে ও। ঠিক আছে, খুব সহজে ধরতে পারছি না আমরা, খুব সহজে কিন্তু ধরতে পারছি। হ্যাঁ, তুরহামুন, তারপর হচ্ছে জাহান, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তাহলে দেখো আমরা পরের টপিকে যাই। আমরা এই জিনিসটা যদি বুঝতে পারি কোনটা কোন যুক্তিবাক্য, তাহলে আমাদের পড়া অনেকটাই শেষ হয়ে গেছে, বুঝছো? মানে আমাদের পড়ার জিনিস আর বেশি নাই যদি এই টপিক নিয়ে আমরা বুঝতে চাই। দেখো আমরা বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করব। আমি প্রথমে বলছিলাম যে বাক্যকে কিভাবে যুক্তিবাক্যে রূপান্তর করব, এই টপিকটা খুবই সহজ যদি একটু মন দাও। দেখো আমরা এখনই শেষ করব, এটা এই টপিকটা শেষ করব। ঠিক আছে, একটু খেয়াল করবা, আসলে একটা বাক্য থেকে একটা যুক্তিবাক্য। আহা, জাহান আমাদের ব্যাচে ভর্তি হয়ে গেছে, ধন্যবাদ জাহান। তাহলে দেখা হবে ইনশাল্লাহ, অনেক সময় ব্যাপী দেখা হবে, পুরো কোর্সে দেখা হবে। দেখো আমরা বলছি একটা বাক্যকে যুক্তিবাক্যে আসলে রূপান্তরটা করব কিভাবে। নর্মাল বাক্যে মনে রাখবা, নর্মাল যে বাক্যে আমাদের যে ব্যাকরণে বাক্যগুলো হয়, ঠিক আছে, বাক্যগুলোতে কি থাকে, ওখানে অংশ থাকে দুটি। ঠিক আছে, দুইটি অংশ, একটু এই জিনিসটা মনে রাখবা, বাক্যের দুইটা অংশ থাকে। বাট যেটা যুক্তিবাক্য হয়ে যাবে, যুক্তিবাক্য হয়ে গেলে সেখানে তিনটি অংশ থাকবে। ঠিক আছে, এই তিনটি অংশ মানে ওখানে এক্সট্রা একটা অংশ থাকবে, সেই এক্সট্রা অংশটা হচ্ছে আমাদের এই বাবাজিটা। আমি কিন্তু প্রথমে বলছিলাম একটি বাক্যে কয়টা পদ থাকে, একটি বাক্যে দুইটা পদ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। হ্যাঁ, আমাদের দুইজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তাদের তো অনেক পড়া শেষ হয়ে গেছে। দেখো তাহলে আমরা যদি এখন এখানে বলি যে আমাদের এটাতে বাক্যের দুইটা অংশ থাকবে আর যুক্তি বাক্যে তিনটা। আবার জন্য এইটা ভুল করো না যে বাক্যে কয়টা পদ থাকবে, বাক্যে অলওয়েজ দুইটাই পদ থাকবে। আর অংশের কথা বললে যুক্তি বাক্যে তিনটা অংশ, বাক্যে দুইটা অংশ। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমরা তারপরে আসি যে আসলে বাক্যকে যুক্তিবাক্য রূপান্তর করতে গেলে প্রথমে কি থাকবে, প্রথমে সব সময় উদ্দেশ্য থাকবে। আর উদ্দেশ্য কাকে বলে, একটি যুক্তিবাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেই সাবজেক্ট, সে হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর বিধেয় কাকে বলবে, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটা কিন্তু বিধেয়। এখন দেখব সংযোজকটা কি। এই সংযোজক কি জানো, সংযোজকটা হচ্ছে হয়, তারপর হচ্ছে হন বা নয় অবলিক নন। ঠিক আছে, এই জিনিসটা তো এই জিনিসে কিন্তু আমাদের কি নির্দেশ করে, মনে রাখবে সংযোজক। এই সংযোজকগুলো অলওয়েজ আমাদের হচ্ছে সংযোজক আমাদের কি নির্দেশ করে, সংযোজক আমাদের সেটা সদর্থক হবে নাকি নর্থক হবে, এই জিনিসটা নির্দেশ করে। তো এই জিনিসের জন্য কিন্তু আমাদের আসলে সংযোজক কোনটা কি এটা বুঝতে হবে। মনে রাখবে আমাদের সংযোজকের কাজটা কি, সংযোজকের কাজটা হচ্ছে সেটা আমাদের সদর্থক হবে নাকি নর্থক হবে, এই জিনিসটা সে কিন্তু আমাদের ইন্ডিকেট করে দেয়। ঠিক আছে, বুঝতে পারছো কি তোমরা? মানে সংযোজক থাকবে, সংযোজক থাকলে আমরা কি বুঝবো, সেটা সদর্থক নাকি সেটা নর্থক, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। আর আমাদের উদ্দেশ্য দেখেই সার্বিক নাকি বিশেষ বুঝতে পারবো। মনে রাখবা একটি বাক্যের দুইটি অংশ থাকবে, আর একটি যুক্তিবাক্য যখন আমরা বাক্য থেকে যুক্তিবাক্য করতে যাব তখন সেটাতে তিনটা অংশ থাকবে। তিনটা অংশ থাকলেই হবে না, তোমাকে মনে রাখতে হবে উদ্দেশ্যের পরেই থাকা লাগবে সংযোজক, তারপরেই থাকতে হবে বিধেয়। মানে এই যে সিকোয়েন্সটা কিন্তু মিল থাকা লাগবে। মনে করো আমাদের মাথার পরে বডি, বডির পরে পায়ের অংশ, যদি এটা না থাকে মাথার পরে পা, পায়ের পরে বডি, হবে ভাই? হবে না। তো তোমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, মানে যেভাবে যেটা থাকা উচিত তোমাকে কিন্তু সেটা সেভাবে রাখতে হবে। মনে করো এখন ইন্টার স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, ওর কি আসলে ভাই মোবাইলে সারাদিন পড়ে থাকা উচিত? পড়াশোনা করা উচিত। আর যে মনে করো অ্যাডমিশনের পরীক্ষার্থী, এখন তার ভাই ফোনে দৈনিক 1 ঘন্টাতে হাত না দেওয়াই দরকার, এই জিনিসটা মনে রাখতে হবে। তো যার যে সময় যেটা করা উচিত বা সিকোয়েন্স যেটা, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের বাক্য থেকে যুক্তিবাক্য, এটা কিন্তু পরীক্ষায় আসবে, সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমি যে আগের দিন গত ক্লাসটাতে, গত যে লেকচারটা নিয়েছিলাম তোমাদের, মানে গত
বৃহস্পতিবারে, হ্যাঁ গত বৃহস্পতিবার যে লেকচারটা দিয়েছিলাম সেখানে আমরা দুইটা পার্ট পড়াইছিলাম। একটা হচ্ছে শব্দ পদের ভিত্তিতে, একটা হচ্ছে পদযোগ্য, আর একটা হচ্ছে সহপদযোগ্য, আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ। সেখানে কিন্তু উদ্দেশ্য বিধেয়ের উপর ডিপেন্ড করেই পদযোগ্য, সহপদযোগ্য এবং পদ নিরপেক্ষ হচ্ছিল। এবং তারপরে পড়ছিলাম বাক্যার্থ এবং যাতার্থ। সংখ্যা এবং গুণের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক ছিল। ওই সম্পর্কের উপর ডিপেন্ড করে আমরা দেখতেছিলাম ওখানে কি হচ্ছিল, ওখানে হচ্ছে আমাদের চারটা সূত্র ছিল। ওই সূত্রটা আমরা কিন্তু অ্যাপ্লাই করছিলাম চিত্রের সাহায্যে। যারা গত ক্লাসটাতে ছিল তারা কিন্তু টপিক দুইটা কিন্তু ভালোভাবে বুঝতে পারছো। সুতরাং যারা ছিল না তারা ইউটিউব থেকেও দেখতে পারো, এবং তোমাদের আজকে কিন্তু ক্লাসের যেটাতে তোমাদের নোটিশ ছিল যে ক্লাসটা হবে, ওই নোটিশে আমি কিন্তু কমেন্ট করেও দিয়েছিলাম। সুতরাং ওখান থেকেও দেখে নিতে পারো, জাস্ট ক্লিক করেই খুব সহজেই করে দিছি। এখন বলি আজকে যে দুইটা টপিক পড়াবো, একটা আমরা পড়াচ্ছি এখন হচ্ছে বাক্য থেকে যুক্তি বাক্য রূপান্তর, তারপরে আসবো হচ্ছে ব্যাপ্যতা। এই দুইটা মোট ওই দুই আর এই চারটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই চারটা টপিক যদি মাথায় থাকে তোমার 3 অধ্যায় থেকে 2টা বা 3টা সৃজনশীল আসবে এবং এমসিকিউ আসবে কমপক্ষে 5-6টা। তুমি খুব ইজিলি পারবা। তুমি দেখো আজ যারা গত ক্লাসটা করছো এবং আজকের ক্লাসটা করতেছো বা করবা পরে, তারা একটু অধ্যায় বা অনেকে ইউটিউবে পড়ে করে ফেলে, তো তারা কি করবা, তারা একটু জাস্ট বইয়ের শেষ অংশ 3 অধ্যায়ের শেষে এমসিকিউ এবং সিকিউ এর কোশ্চেন সলভে যাবা, দেখো তুমি সব পারতেছো। তাহলে 2টা ক্লাসে কিন্তু তুমি পুরো একটা অধ্যায় কভার করছি। এবং মনে রাখবা সবচেয়ে ফার্স্ট পেপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 3 অধ্যায়, বেসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেখান থেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, আসলে দরকার ছিল বলে ফেলছি। এখন আসি, আমি বললাম যে বাক্য থেকে আসলে যুক্তি বাক্য রূপান্তরের ক্ষেত্রে কি জিনিস মাথায় রাখতে হবে। আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে উদ্দেশ্য, সংযোজক এবং তারপরে বিধেয় এবং সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। ওকে, তারপরে দেখো তাহলে আমাদের এখানে রূপান্তরের আসলে কিছু নিয়ম দিছে, এই নিয়মটা মাথায় রাখতে হবে। মানে বাক্য থেকে যে যুক্তি বাক্য রূপান্তরটা করব, রূপান্তরের কিছু নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়ম। 3টা নিয়ম একটু খেয়াল করব। কোন বাক্যকে যুক্তি বাক্য রূপান্তরের সময় লক্ষ্য রাখতে হবে যেন ওই বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয়। মানে আমি যে বাক্য থেকে যুক্তি বাক্য রূপান্তর করব, এখন কিন্তু আমরা বাক্য থেকে যুক্তি বাক্য রূপান্তরের ওখানে আসি। তো বাক্য থেকে যুক্তি বাক্য রূপান্তরের সময় আমাদের মনে রাখতে হবে কি করতে পারবো না, অলওয়েজ আমরা হচ্ছে অর্থ কোনো পরিবর্তন করতে পারবো না। মানে অর্থ আমার যা ছিল আমি তাতেই রাখবো, অর্থ কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। সুতরাং অর্থের দিকটা মনে রাখতে হবে, অর্থ আমি কখনোই কিন্তু চেঞ্জ করতে পারবো না, যা ছিল তাই, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, আমাদের পরেরটাতে আসি, উদ্দেশ্য এবং বিধেয় সঠিকভাবে নির্ণয় করতে হবে। মানে আমার কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়, আমি কিন্তু একটু আগেই যেটা পড়াচ্ছিলাম ওখানে দেখাইছিলাম উদ্দেশ্য বিধেয়, এবং খুব সিম্পলি ভাই সাবজেক্ট মানে সবসময় আগে থাকবে, বিধেয় হচ্ছে সবসময় শেষে থাকবে। এটা খুব সহজে আমরা কিন্তু ধরতে পারবো, ঠিক আছে? তারপর দেখি আমরা, তারপর হচ্ছে উদ্দেশ্য বিধেয় নির্ণয় করতে হবে, অর্থাৎ সাধারণ বাক্য থেকে যথাযথভাবে যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় পদ নির্ণয় করতে হবে। 3 নাম্বার, যেসব বাক্যের পরিমাণ, এই পরিমাণ মানে হচ্ছে তোমার সেটা কি সার্বিক নাকি সেটা বিশেষ, এই জিনিসটা কথা বলছে। মানে পরিমাণটা নির্ধারণ করতে হবে, অনির্ধারিত থাকতে পারে। অনেক সময় দেখবা পরিমাণ নির্ধারণ করা নাই, তখন তোমার আসলে পরিমাণটা নির্ধারণ করে দিতে হবে, ঠিক আছে? তো পরিমাণ নির্ধারণ করতে গেলে কি করতে হবে, তোমার সেটা হচ্ছে সার্বিক হলে সার্বিক করতে হবে, বিশেষ হলে বিশেষ। দেখো মানুষ নয় অমর, মানুষ বলতে সকল মানুষকে বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে সার্বিক, ঠিক আছে? এটা সার্বিক কথা বলছে, আর নয় মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে নর্থক, এরকম আর কি। এখন আমরা আসবো, এতটুকু কি বুঝছো তোমরা? এই যে প্রথম থেকে আলোচনাটা করলাম, এতটুকু কি বুঝছো? এতটুকু যদি বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটা বুঝবা। এই যে এই কোশ্চেনটা, সেটা হচ্ছে বাক্য থেকে আসলে যুক্তি বাক্যের মতো। আমি একটু বড় করে দেই তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এটা বাক্য থেকে যুক্তি বাক্য রূপান্তরটা তুমি সহজে বুঝবা যদি তোমরা আগের অংশটুকু বুঝে যাও। যে আমাদের প্রথমে যে অংশটা বলছে সে অংশটা যদি বুঝতে পারো। ওকে, দেখো আমরা বলছি যে একটা বাক্য থাকবে, সেই বাক্য থেকে আসলে যুক্তি বাক্য রূপান্তরটা করবো কিভাবে। আমাদের কিন্তু এখানে 3টা নিয়ম ছিল। 3টা নিয়মে প্রথমে কি বলছে, আমাদের হচ্ছে সেটা মানে উদ্দেশ্য বিধেয় যাচাই করতে হবে, অর্থ। ফার্স্ট নাম্বার ছিল আমাদের কি চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না হচ্ছে অর্থ, অর্থ যা থাকবে আমাদের তাতেই রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের উদ্দেশ্য বিধেয়টা চিহ্নিত করতে হবে, কোনটা উদ্দেশ্য এবং কোনটা বিধেয়। তারপরে হচ্ছে আমাদের কাজটা কি, তারপরে কাজটা ছিল হচ্ছে আমাদের পরিমাণ নির্ধারণ করতে হবে, মানে ওটা কি সার্বিক নাকি ওটা বিশেষ। ঠিক আছে ভাইয়ারা, এখন খেয়াল করি, দেখো বলছে দার্শনিকরা হয় প্রজ্ঞাবান।
এই যুক্তি বাক্যে, এটা কিন্তু একটা যুক্তি বাক্য, বাট এটা পরিপূর্ণ একটা যুক্তি বাক্য না। এটা একটা যুক্তি বাক্য বাট পরিপূর্ণ যুক্তি বাক্য না। এটা তো যুক্তি বাক্য নাই, কারণ এটাতে দেখো আমার সবকিছু আছে বাট এলোমেলো সাজানো নাই, আমার সংযোগ শেষে আছে। আঙ্গুর টক, এখানে উদ্দেশ্য আছে, বিধেয় আছে, সংযোগটা নাই। যে কোনো মানুষই স্বার্থপর নয়, সেম এখানে আসলে আমার সংযোগটা শেষে চলে গেছে এবং সিকোয়েন্সটা এবং লেখার অর্থটাও একটু কেমন যেন হয়ে আছে। সুতরাং আমরা সেই ক্ষেত্রে কি করব, আমি কিন্তু একটু আগেই বললাম, আমাদের অলওয়েজ প্রথমে উদ্দেশ্য, পরে কি থাকবে, পরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে সংযোগ, তারপর হচ্ছে বিধেয়। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমি তারপরে কথা বলি। দেখো আমাদের বলছে দার্শনিকরা হয় প্রজ্ঞাবান, তো দার্শনিকরা হয় প্রজ্ঞাবান। আমরা দার্শনিক বলতে আসলে এখানে সকল দার্শনিক হচ্ছে, মানে আমার পরিমাণটা একটু নির্ধারণ করে দিতে হবে। এটা কি দার্শনিকরা বললে কেমন হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো সকল দার্শনিক হন প্রজ্ঞাবান, সকল দার্শনিক হন প্রজ্ঞাবান। দেখো এটা একটা মানে একটু মানে ছিল ঠিকই, বাট ওখানে একটু আমাদের নিয়মে তিনটার মধ্যে মানতেছে না, যার কারণে আমরা পরিমাণটা নির্ধারণ করে দিলাম, আমাদের সুন্দর একটা যুক্তিবাক্য হয়ে গেল। দার্শনিকরা হন প্রজ্ঞাবান না বলে বলতে পারি সকল দার্শনিক হন প্রজ্ঞাবান, এবং এইটা লেখার পরে এই সকল লেখার কারণে এবং হন, তার মানে এটা হচ্ছে এ যুক্তিবাক্য। খুব সহজে আমরা কিন্তু বুঝতে পারলাম এটা হচ্ছে এ যুক্তিবাক্য। পরেরটা দেখি, মানুষ নয় অমর। তো এখানে মানুষ নয়, মানুষ অমর নয়, এখানে কিন্তু সংযোগ শেষে, এবং মানুষ এখানে জাস্ট শুধু মানুষ লিখলে হবে না, হয় সেটা সকল মানুষ। এখানে সকল মানুষ নয় অমর বললে হচ্ছে না, আমরা তো আসলে চিরদিন বেঁচে থাকি না, আমরা মরে যাই। সুতরাং বলতে হবে, শামীম বলছে আসলে কোর্সে কিভাবে ভর্তি হবো। ভাইয়া আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, ওখানে জাস্ট দেখতে পাবা যে আসলে ওখানে ফোন দিলে তুমি বুঝতে পারবা। জাস্ট ফোন দিবা এবং বিকাশে টাকা সেন্ড করতে হবে। কি করতে হবে, জাস্ট ফোন নাম্বারে ফোন দিলে হয়ে যাবে ভাইয়া, আর কোনো কাজ নেই। তবু আমি বলে দিচ্ছি, তুমি ফোন দিয়ে বলবা যে আমি ভর্তি হতে যাচ্ছি, তখন তোমাকে বলবে যে ওই নাম্বারে বিকাশ করে দিতে। বিকাশ করার পর তুমি হচ্ছে ওই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করবা, হোয়াটসঅ্যাপে টেক্সট করলে তোমাকে গ্রুপে অ্যাড করে দিবে। জাস্ট এতটুকুই, ঠিক আছে, খুবই সিম্পল। হ্যাঁ পেজে দেওয়া আছে, আমাদের তুর রহমান বলে দিছে। দেখো আমরা বলছি মানুষ অমর নয়, তাহলে এখানে বলবো সিকোয়েন্সটা ঠিক করবো, এবং মানুষের এটা না বলে কোনো মানুষ, আসলে কোনো মানুষ তো আসলে নয় অমর, ঠিক আছে। এবং যদি কোনো মানুষ, এটা সার্বিক এবং নয় হওয়ার কারণে এটা হচ্ছে আমাদের নর্থক যুক্তিবাক্য, ঠিক আছে। পরেরটা, আঙ্গুর টক। ভাই সব আঙ্গুর তো টক না, কিছু তো আঙ্গুর মাঝে মাঝে টক হয়, তাহলে বলবো কিছু আঙ্গুর হয় টক, কিছু আঙ্গুর হয় টক, বিশেষ সদর্থক। পরেরটাতে আসি, যে কোনো মানুষই স্বার্থপর নয়, যে কোনো মানুষই, তাহলে বলতে পারি আসলে কিছু মানুষ, সব মানুষ তো আসলে স্বার্থপর না, আমরা তো কেউ কেউ স্বার্থপর ছাও মানুষ আছি যারা স্বার্থের দিকে দেখি না। তারপরে দেখো এখানে যে আমরা বলতে পারি যে কোনো মানুষই স্বার্থপর নয়, এখানে বলবো কিছু মানুষ নয় স্বার্থপর। এই যে কিছু মানুষ বলার কারণে এটা হচ্ছে বিশেষ, নয় বলার কারণে বিশেষ নর্থক ও যুক্তিবাক্য। আশা করি যারা একটু খেয়াল করছো তারা বুঝতে পারছো, খুবই সহজ টপিক, ঠিক আছে। আমি আমার শেষ টপিকটা চলে যাই। শেষ টপিকটা কিন্তু আরো সহজ বলতে আমি তোমাদের একটু লিখে দেবো এখানে, জাস্ট হ্যাঁ এতটুকু থাকলে হচ্ছে। আমাদের এখানে একটা সুইনবার্নের সূত্র আছে, ঠিক আছে। এই সুইনবার্নের সূত্র অনুসারেই কিন্তু এটা হয়েছে, এই যেটা আমরা করতেছি এখন, মানে এটা খুবই ব্যাপ্যতা, ঠিক আছে। তো ব্যাপ্যতার নিয়ে যে কথা বলতেছিলাম, ব্যাপ্যতা, এই সূত্রটা দিছে, সূত্রটা কে দিছে, সূত্র দিয়েছেন কে, সুইনবার্ন, ঠিক আছে, সুইনবার্ন। তো এই সুইনবার্ন মহাশয় আমাদের ব্যাপ্যতা একটা কঠিন জিনিস, এটাকে খুব সহজ করে দেওয়ার জন্য উনি আমাদের সহজ করে দিয়েছে। সহজ বলতে একটা সূত্রের মাধ্যমে দেখাইছে। তো সূত্রটা কি ছিল, সূত্রটা হচ্ছে আমাদের এ এস ই বি আই এন ও পি, জাস্ট এতটুকু দেখো। এ এস মনে রাখবে, এস মানে সাবজেক্ট, মানে হচ্ছে কি উদ্দেশ্য, আর আমাদের এখানে বি মানে হচ্ছে বোথ। বোথ মানে কি, বোথ মানে আসলে উভয়ই, এই যে উভয়ের কথাই বলতেছে। আর এন মানে হচ্ছে নান, নান মানে কি কোনোটি নয়, কোনোটি নয়। আর পি মানে কি, পি মানে প্রেডিকেট, প্রেডিকেট, ঠিক আছে। প্রেডিকেট মানে হচ্ছে কি, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। একটু জিনিসটা মনে রাখো, এ এস আমাদের ব্যাপ্যতা সূত্রটা দিয়েছে হচ্ছে সুইনবার্ন। তো সুইনবার্নের সূত্র আমরা কি দেখি, এ এস ই বি আই এন ও পি। তো এ এস মনে রাখবে, এস মানে সাবজেক্ট, বি ই বি মানে হচ্ছে
ই সার্বিক নর্থক যুক্তি বাক্যের ই বি মানে হচ্ছে বোথ, দুইটা যুক্তি বাক্যের কথা বলছে। মানে বললে কি হয় না বললে কি হয় পরে আসতেছি, তার আগে আমি জাস্ট সূত্রটা তোমাদের একটু বলে দেই। এ এস মানে হচ্ছে এ যুক্তি বাক্যে সাবজেক্টের কথা বলছে, আর হচ্ছে ই মানে হচ্ছে সার্বিক নর্থক যুক্তি বাক্যের দুইটা পদের কথা বলছে, আর হচ্ছে কি বলছে আমাদের আই এন মানে হচ্ছে বিশেষ সদর্থ যুক্তি বাক্যের দুইটা পদের কথাই আসলে কি বলছে, দুইটা পদই না, মানে দুইটা পদই হবে না, কোনোটি নয়। এবং ও পি মানে হচ্ছে আমাদের বিশেষ নর্থক যুক্তি বাক্যের কি হবে বিধেয় পদটি, বিধেয় পদের কথা বলছে, মানে পি মানে প্রেডিকেট। তাহলে এ এস, এস মানে সাবজেক্ট, বি ই বি মানে হচ্ছে বোথ, উভয়ই হবে, আই এন কোনোটি হবে না, আর ও পি মানে বিধেয় পদের কথা বলছে। এখন মনে রাখবা এই সুইনবান সূত্রে যে পদের কথা বলছে সেই পদ হবে কি, সেই পদ হবে হচ্ছে ব্যাপ্য। সুইনবান সূত্রে যে পদের কথা উল্লেখ করছে সেই পদটা হবে ব্যাপ্য। যদি দুইটা পদের কথা উল্লেখ করে তাহলে দুইটা পদই হবে ব্যাপ্য, যদি একটি পদের কথা উল্লেখ করে তো সে একটি পদই হবে ব্যাপ্য, যদি উদ্দেশ্যের কথা বলে তো উদ্দেশ্য ব্যাপ্য, যদি বিধেয়ের কথা বলে তাহলে বিধেয় ব্যাপ্য। মানে তার সূত্রে উনি যে পদের কথাই বলবে সেই পদটা হবে ব্যাপ্য। সহজ হিসাব আমি আবার বলতেছি, সুইনবান তার সূত্রে যে পদের কথা উল্লেখ করবে সেই পদটাই ব্যাপ্য, আর যে পদের কথা উল্লেখ করবে না সে পদটা হচ্ছে অব্যাপ্য। খুবই সিম্পল একটা জিনিস। এবং আরেকটা জিনিস আমরা বলে রাখি সুইনবানের সূত্রে পড়ে, এবং আমাদের যে বলছে ই বি মানে হচ্ছে ই যুক্তি বাক্যের সার্বিক নর্থ যুক্তি বাক্যের দুইটা পদের কথা বলছে, মানে দুইটা পদই ব্যাপ্য। আই এন তার মানে হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্যের দুইটা পদের কথাই বলছে না, তার মানে দুইটা পদই হবে অব্যাপ্য। এখন আসি এখানে, দেখো আমাদের এ যুক্তি বাক্য সার্বিক সদর্থক যুক্তি বাক্য, সেখানে হচ্ছে এ এস বলছিল, তো এস বলার কারণে আমাদের উদ্দেশ্য পদে, উদ্দেশ্য পদ ব্যাপ্য, এবং যেহেতু বিধেয় পদের কথা বলা নাই তো বিধেয় পদটা কি হয়েছে অব্যাপ্য। ঠিক আছে, তাহলে দেখো এ যুক্তি বাক্যে আমাদের সুইনম্যান বলছে আমাদের উদ্দেশ্য পদ এ এস উদ্দেশ্য পদের কথা বলছে, এই জন্য উদ্দেশ্য পদই ব্যাপ্য হয়েছে, আর বিধেয় পদের কথা বলে নাই যার কারণে বিধেয় পদটা হচ্ছে অব্যাপ্য। এবার ই বি, যেহেতু ই বি মানে ই যুক্তি বাক্যের দুইটা পদই ব্যাপ্য, তার কারণে তার উদ্দেশ্য পদও ব্যাপ্য, তার বিধেয় পদটাও ব্যাপ্য। ঠিক আছে, খুবই সহজ। কিন্তু আই এন মানে আই যুক্তি বাক্য বিশেষ সদর্থ যুক্তি বাক্যের যেহেতু দুইটা পদই অব্যাপ্য, যেহেতু আই এন কোনোটি নয়, তার মানে তার উদ্দেশ্য পদও অব্যাপ্য, বিধেয় পদও অব্যাপ্য। ঠিক আছে, এরপরে আসো ও পি, আসলে ও পির কথা বলছে, তার মানে বিধেয় পদটাই ব্যাপ্য হবে। ঠিক আছে, বিধেয় পদটাই ব্যাপ্য হবে, যেহেতু উদ্দেশ্য পদের কথা বলে নাই তার মানে উদ্দেশ্য পদটাই অব্যাপ্য। এখন বলো তোমরা কি বুঝছো বিষয়টা, যে কোন পদটা ব্যাপ্য হবে এবং কোন পদটা অব্যাপ্য হবে? একটু বলো ভাইয়ারা যে বুঝছো কিনা, কোন পদটা ব্যাপ্য এবং কোন পদটা অব্যাপ্য। যদি এটা বুঝে থাকো তাহলে খুবই সিম্পলি কিন্তু তোমরা এই ধরনের কোশ্চেনে অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনে অ্যান্সার দেওয়া খুবই সহজ হয়ে যাবে যদি তোমরা এটা বুঝে থাকো, মানে খুবই সিম্পল কিন্তু ব্যাপ্যতা নিয়ে। এবং আমরা আরেকটা করাইছি বাক্য থেকে যুক্তি বাক্য। একটু বলো ভাইয়ারা যে বুঝছো কিনা, এটা বুঝছো কিনা? জাহান, ভেরি গুড। যারা আসলে টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছে এটা একটা কারণ, টাকা দিয়ে কিনলে পড়তে মানে ইচ্ছে জাগে, যদি ফ্রিতে জিনিসটা পাওয়া যায় তাহলে সেটা গুরুত্ব দিয়ে করে না ক্লাসটা। দেখো ও আমাদের এখানে যারা মানে কোর্সে ভর্তি হয়েছে তারা কিন্তু গুরুত্ব দিয়ে ক্লাস করতেছে, ওদের রেসপন্সটাই পাচ্ছি। বাট যারা আছে অনেকে ভর্তি করতে হয় নাই তারা এখনো রেসপন্সই করতেছে না। হ্যাঁ, আমাদের প্রত্যয় রেসপন্স করছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, তুমি বুঝছো বিষয়টা। তাহলে খুব সহজ জিনিস কিন্তু। এবং যে কথা বলছিলাম যে এই টপিক থেকে কিন্তু সৃজনশীল আছে, এই আর প্রথম যেটা করলাম বাক্য থেকে যুক্তি বাক্য, এটাও কিন্তু থাকবে। একটু জাস্ট সৃজনশীলের অধ্যায় শেষে দেখবা সৃজনশীলটা খুব সহজে কিন্তু তোমরা বুঝবা আসলে কেমন সহজ, পানির মতো সহজ। আমাদের জাহান বলছে পানির মতো সহজ। ভাই যুক্তিবিদ্যা আসলেই পানির মতো সহজ, কিন্তু অনেকে বলবে নিও না কঠিন, আসলে তাদের কথায় বার্তা দিবে না, মানে তারা পারে না তাই তোমরা বলতেছে নিও না কঠিন। ঠিক আছে, অনেকে বলবে যে নিও না খুবই কঠিন, বাট খুবই সহজ। তোমাদের তো ক্লাস করালাম একটা অধ্যায় পুরোটা, যারা লেকচার 1 মিস করছো দয়া করে লেকচার 1টা দেখে নিবা, এবং যারা আজকে লেকচার 1 এর পর লেকচার 2ও করছো, আর লেকচার 1 না করলে যারা লেকচার 2 অনলি লেকচার 2টা করছো তারা কিন্তু বুঝতে পারছো আসলে যুক্তিবিদ্যা কতটা ইজি। এখন বলো যুক্তিবিদ্যা আসলে ইজি না? কত ইজি বলো? খুবই ইজি ভাই, এটা তো মানে সহজ। যারা আগে তোমাদের যদি কোনো ভাই আপুরা থাকে যে আমাদের স্টুডেন্ট ছিল এবং ক্লাসদের নিয়েছি, তাদের কাছে শুনবে আসলে যুক্তিবিদ্যা কতটা ইজি, মানে অনেকে আসলে ভয় পেত।
আচ্ছা, আমাদের ফারহিন একটা সুন্দর কোশ্চেন করছে যে ভাইয়া ব্যাপ্য বলতে এটা কি, এটা বোঝাই দিবেন। আমি বোঝাই দিচ্ছি। দেখো, ব্যাপ্য মানে তার প্রসারতা আছে, তার মানে তাকে তুমি তাকে প্রসারণ করতে পারবা। ব্যাপ্যতা মানে হচ্ছে প্রসারতা, বিস্তৃত। ব্যাপ্যতা মানে হচ্ছে, একটু লিখে রাখি, ব্যাপ্যতা মানে হচ্ছে প্রসারতা, মানে তার হচ্ছে বিস্তৃতি বেশি, বিস্তৃতি, ঠিক আছে, সেই পথটার বিস্তৃতি প্রসারতা বেশি। বুঝতে পারছো কি ভাইয়ারা এখন? তাহলে মেবি তোমাদের সাথে এখন এরপর থেকে হচ্ছে ফ্রি ক্লাসে তো আর দেখা হবে না, হতে পারে সেটা বহু পরে, এবং এরপর থেকে হচ্ছে যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছে তাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে 3 অধ্যায়ের 4টা টপিক পড়লাম, একটু আবার 2 মিনিট আমরা একটু আলোচনা করে ফেলি। সেখানে আমরা দেখবো, দেখো তোমার যেগুলো পড়াইছি মানে 2টা লেকচারে, সেই 2টা লেকচার যদি আমরা একটু দেখি তাহলে দেখবো, দেখো আমরা এই তৃতীয় অধ্যায় পড়াইছিলাম, তো তৃতীয় অধ্যায় আমরা টপিক দেখছি কি কি, তৃতীয় অধ্যায়, এবং যে আমাদের নামটা কি ছিল, যুক্তির উপাদান, ঠিক আছে? এই যে যুক্তি, আসলে যুক্তি, যুক্তিবাক্য, ফার্স্ট লেকচার আমরা এই নিয়ে আলোচনা করছিলাম, একটু দেখে নিবা যুক্তির উপাদান। যদি তাও কষ্ট হয় দেখে নিতে ফেসবুক থেকে, তাহলে ইউটিউবে সার্চ দিলে হবে, কিন্তু পেয়ে যাবা। তো এখানে আমরা 4টা টপিক পড়াইছি তোমাদের, 4টা টপিক পড়াইছিলাম, দেখছো 4 লিখে ফেলতেছি এখানে আবেগে। 1 নাম্বার হচ্ছে আমাদের শব্দ, মানে কোনটা হচ্ছে পদযোগ্য, তারপর হচ্ছে সহপদযোগ্য, এরকম জিনিস পড়াইছিলাম না, পদযোগ্য, সহপদযোগ্য, আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ। আরেকটা জিনিস আমরা পড়াইছিলাম এখানে 2 নম্বরে, যে ব্যাখ্যার্থ, জাত্যর্থ, ঠিক আছে? এই জিনিসটা ব্যাখ্যার্থ, জাত্যার্থ, এর যে সম্পর্ক পড়াইছিলাম, এই টপিক বারবার এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এখানে আজকে পড়লাম বাক্য থেকে যুক্তিবাক্য। যুক্তিবাক্য, সুইনম্যান যে কোন দেশের বিজ্ঞানী ভাইয়া, এটা কি আসলে বইতে আছে? তোমার পরীক্ষায় কখনো আসবে না যে সুইনম্যান আসলে কোন দেশের বিজ্ঞানী, এরকম মানে আসলে নাই। আচ্ছা দেখো, আর্জুন আমাদের একটা কোশ্চেন করছে, অব্যাপ্য কি ভাইয়া? ব্যাপ্য যেগুলো না, তার বিপরীত গুলো অব্যাপ্য, ঠিক আছে? তার মানে তার প্রসারতা কম, তার মানে তার বিস্তৃতি কম। আর একটা পড়াইছি আমরা ব্যাপ্যতা, ঠিক আছে? দেখো এই 3 অধ্যায়ে এর বাইরে কোনো টপিক থেকে কোশ্চেন তুমি পাবা না, ঠিক আছে? এর বাইরে কোনো টপিক থেকে তুমি কোশ্চেন পাবা না। পরীক্ষায় দেখবা একটু সৃজনশীল, দেখো এই টপিক থেকে খুবই কোশ্চেন আসে, এই টপিক থেকে কোশ্চেন আসে, এই টপিক থেকে, এই টপিক থেকে, আমাদের জানি 4টা টপিকের বাইরে কোশ্চেনে আসবে না। সুতরাং একটু দেখে নিবা, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসটা শেষ করতে পারি, যদি তোমরা বুঝে থাকো সবকিছু তাহলে আমি শেষ করে দিব। তো আজকের পরে আমাদের কিন্তু দেখা হবে লাইভ ক্লাস, যদি পেজে থাকে দেখা হবে। আর যারা আমাদের কোর্স কিনে ফেলছে ফার্স্ট ইয়ার যারা 26-এর পরীক্ষার্থী, তাদের সাথে কিন্তু আমাদের ক্লাসে দেখা হবে নেক্সট উইক থেকে, আশা করি নেক্সট উইক থেকে, হ্যাঁ নেক্সট উইক 10 তারিখ থেকে দেখা হবে, মানে 10 তারিখের পরে বৃহস্পতিবার যে দিন আছে ওই দিন আমার সাথে দেখা হবে, অনলি প্রতি বৃহস্পতিবার, ঠিক আছে? তো ভাইয়ারা আজকের মতো আমরা এখানে শেষ করব, পরবর্তীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, যেহেতু ফার্স্ট ইয়ার, এনজয় করো, সাথে পড়াশোনা করো, জাস্ট শুধু এনজয় না, সাথে একটু পড়াশোনাও, ঠিক আছে? শেষ করে দেই, আসসালামু আলাইকুম। ভাই গোল্ডেনের ক্লাস